পর্ব ৪৫। মোনা লক্ষ্য করল আজ সারাদিন বকুল মুখ শুকনো করে ঘুরে বেড়াচ্ছে। দুপুরে ভালোমতো খেলো না, খানিকটা মুখে দিয়েই উঠে পড়ল। মোনা বলল, কি হয়েছে রে? বকুল হাসি মুখে বলল, খিদে নেই, খিদে হলেই আবার খাবো। তুমি আজ অফিসে গেলে না কেন আপা? আজ শুক্রবার, অফিস বন্ধ। ও আচ্ছা, আমার কিছু মনে থাকে না। বকুল উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল, হাতে গল্পের বই। পাড়ায় পাবলিক লাইব্রেরি হয়েছে, বাবু তার মেম্বার, রোজ বই নিয়ে আসছে। ৭-৮ পাতা পড়ে বকুল সেসব বই ফেরত পাঠাচ্ছে। পড়তে ভালো লাগে না, অথচ আগে কোনো একটা বই হাতে পেলে শেষ না করে উঠতে পারত না। আজও পড়তে ভালো লাগছে না, হাই উঠছে। বকুল বই নামিয়ে রাখল। ঘুম ঘুম আসছে, অথচ ঘুমোতে ইচ্ছা করে না। কারোর সঙ্গে গল্প করতে পারলে ভালো লাগতো, গল্প করার মানুষ নেই। ঘুমোচ্ছিস নাকি বকুল? বকুল বিছানায় উঠে বসল। মোনা আপা গম্ভীর মুখে দরজা ধরে দাঁড়িয়ে। কিছু বলবে আপা? তোর কি হয়েছে বলতো? কি আর হবে, কিছু হয়নি। জহির কি রাগ করে চিঠিতে কিছু লিখেছে? না তো। বিশ্বাস না হলে তুমি চিঠি পড়ে দেখো আপা। এনে দিই? ড্রয়ারে আছে। না, এনে দিতে হবে না। তোর কি বাচ্চা কাচ্চা হবে? বল তো ঠিক করে। বকুল অবাক হয়ে বলল, বাচ্চা কাচ্চা হবে কি জন্যে? মোনা বিরক্ত গলায় বলল, যা জিজ্ঞেস করেছি তার জবাব দে, হ্যাঁ বা না বল। না। নেত্রকোনা যেতে ইচ্ছে করছে জহিরের কাছে? না। ইচ্ছা না করলেও যেতে তো হবে। সারা জীবন এখানে পড়ে থাকবি? তোর নিজের ঘর সংসার আছে না? কি করে যাই আপা? আমার তো শরীর খারাপ, মাথার ঠিক নেই। মাথা খুব ঠিক আছে। আজে বাজে জিনিস যে দেখি। এখন তো আর দেখছিস না, ওইখানে গেলেই দেখব। তাহলে আবার চলে আসবি। আচ্ছা, তুমি যা বলো তাই। বকুল একটু আগে বন্ধ করা বই আবার মেলে ধরল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। আপা মাঝে মাঝে এমন সব কথা বলে যে মেজাজ খারাপ হয়ে যায়। মোনা বলল, একটা দিন ঠিক করে বাবুকে নিয়ে চলে যা। পাকের ভাইও সঙ্গে যাবে। নয়তো জহির রাগ করবে। কে জানে, হয়তো করেও বসেছে। রাগ না করলে এর মধ্যে এখানে একবার আসতো। রাগ করেনি। রাগ না করলেই তো ভালো। মামলায় হার হয়েছে, এই জন্যে মন টন খারাপ। আরেকটা কি মামলা দিয়েছে, ওইটাতেও হারবে। কে বলল হারবে? আমার মনে হচ্ছে একবার হাঁটতে শুরু করলে শুধু হাঁটতেই হয়। তোকে বলল কে? কেউ বলেনি, আমি জানি। আপা, পান খেতে ইচ্ছে হচ্ছে। বাবুকে পাঠিয়ে একটা পান আনাও তো। ওই বাড়িতে থেকে থেকে আমার পান খাওয়া অভ্যেস হয়ে গেছে। তুমিও একটা খাও আপা, ঠোঁট লাল হবে, দেখতে সুন্দর লাগবে। মোনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরোলো। যতই দিন যাচ্ছে বকুলের ছেলে মানুষই ততই বাড়ছে। মানুষের বয়স বাড়ে, বকুলের বয়স কমছে। শরীরও খারাপ হচ্ছে। এই বয়সী মেয়েদের চোখে মুখে যে ঔজ্জ্বল্য আভা থাকে, বকুলের তা নেই। রাতে খেতে বসেও খানিকক্ষণ ভাত নাড়াচাড়া করে বকুল উঠে পড়ল। মুনা বলল, কি হয়েছে রে? পেট ব্যথা করছে আপা। পেট ব্যথা করছে? হুম। বেশি? না, বেশি না। দুপুরেও তো খাসনি। শোবার আগে এক গ্লাস দুধ খাবো আপা, ওতেই হবে। মোনা দুধ নিয়ে নিজেই গেল। বকুল বিনা বাক্য ব্যয়ে দুধ শেষ করে হঠাৎ নিচু গলায় বলল, তুমি যা বলেছিলে তাই সত্যি আপা। আমি কি বলছিলাম? ওই যে দুপুরে বললে বাচ্চা হবার কথা। সে কি? এখন কি করব আপা? কি করবে মানে? কড়াকড়ির কি আছে? বাবুকে মিষ্টি দিয়ে একটা পান আনতে বলো তো আপা, খেতে ইচ্ছা করছে। আলাদা করে যেন জর্দা আনে। আমি নিজেই বাবুকে বলতাম, কিন্তু এখন ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়ে হয়েছে সমস্যা। বকুল হাসছে, কেমন অদ্ভুত ভয় এবং সংকোচ মেশানো হাসি। মোনা এসে বসল বকুলের পাশে। বকুল প্রায় অস্পষ্ট সুরে বলল,
রাগ করো না তো আপা। রাগ করব কেন? বাচ্চা হচ্ছে যে এই জন্যে। পাগলের মতো কথা বলছিস কেন রে বকুল? তুই কি পাগল হয়ে যাচ্ছিস নাকি? হ্যাঁ আপা, পাগল হয়ে যাচ্ছি। পুরোপুরি যেদিন হব সেদিন বুঝবে। আমাকে একটা পাগলা গারদে রেখে আসতে হবে। বকুল এবার কাঁদতে শুরু করলো। শিশুদের কান্না। সবাইকে জানাতে হবে যে কান্না শুরু হয়েছে। চোখে পানি তেমন থাকবে না, ফুপানোর শব্দ থাকবে। শরীর বারবার দুলে উঠবে। আশেপাশের সবাই বুঝবে ভয়াবহ কিছু ঘটে গেছে। কাঁদছিস কেন রে বকুল? মনের দুঃখে কাঁদছি। এত কি তোর মনের দুঃখ যে কাঁদতে হবে? তাহলে যাও, মনের আনন্দে কাঁদছি। মোনা হেসে ফেলল। তার হাসি দেখে বকুলেরও হাসি পেয়ে গেল। অনেক কষ্টে সে হাসি থামিয়ে রাখল। মোনা বলল, কাল ভোরে তোকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। তারপর জহিরকে টেলিগ্রাম করব চলে আসতে। বাচ্চা না হওয়া পর্যন্ত তুই থাকবি আমার কাছে। আমার বুঝি ঘর সংসার নেই আপা? একটু আগেই না থাকতে চাচ্ছিলি। এখন চাচ্ছি না। বেশ তো, জহির এসে নিয়ে যাবে। মোনা বকুলের হাত ধরে খানিকক্ষণ বসে রইল। মোনার মুখে এখনো হাসি হাসি। বকুল খানিকটা গম্ভীর হয়ে আছে। কিছু একটা বলতে যাচ্ছে, কিন্তু বলতে পারছে না। কিছু বলবি বকুল? হুম। কি বলবি বলে ফেল। বাবু যেন কিছু জানতে না পারে আপা। বাবু জানলে কি? লজ্জা লাগে আপা। বকুল মোনাকে জড়িয়ে ধরল। তার গা কাঁপছে। হয়তো আবার কাঁদছে, কিংবা কে জানে, হয়তো আনন্দে হাসছে। বকুলের হাসি কান্নার কোনো ঠিক ঠিকানা নেই। বুড়ো ডাক্তার সাহেব খুব আগ্রহ করে বকুলকে অনেক কিছু বললেন। সকাল বিকাল হাঁটতে হবে। শারীরিক পরিশ্রম খুব প্রয়োজন। এতে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা বাড়ে। শরীর সুস্থ থাকে। সুষম খাদ্যও খুব ইম্পর্ট্যান্ট। সেই সঙ্গে দরকার মানসিক প্রশান্তি। তিনি বকুলকে একটি চটি বই দিলেন, মা ও শিশু। বইটির মলাটে একটি শিশুর ছবি, যে মার দুধ খাচ্ছে। লজ্জায় লাল হয়ে বকুল বই হাতে নিল। ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, তোমার বয়স কত? 16। এত অল্প? আজকাল তো এই বয়সে মেয়েরা মা হচ্ছে না। তবে মা হবার জন্য বয়সটা খারাপও না। তুমি কিন্তু খুকি প্রথম বাচ্চার পর খুব সাবধান হবে। শিশু দিয়ে দেশ ভর্তি করে ফেলার কোনো মানে হয় না। 1 মাস পরে আবার আসবে। বকুল মাথা কাত করল। লজ্জায় তার মুখে কথা ফুটছে না। ডাক্তার সাহেব বললেন, 1 মাস পর যখন আসবে তখন বাচ্চার হার্টবিট তোমাকে শুনিয়ে দেব। আর 1 মাস পর থেকেই হার্টবিট করতে শুরু করবে। নিজের বাচ্চার হার্টবিট শোনা একটা চমৎকার অভিজ্ঞতা। বকুল ফিসফিস করে বলল, কিভাবে শুনবো? খুব সোজা, ওই দিন টের পাবে। মোনা ডাক্তার সাহেবের কথাবার্তায় বেশ অবাক হচ্ছে। কোনো ডাক্তার রোগীর সঙ্গে এত আগ্রহ নিয়ে কথা বলেন না। ইনি বলছেন, এমন না যে এর কাছে রোগী আসে না। অনেকদিন পর একজন রোগী পাওয়া গেছে। ডাক্তার সাহেবের চেম্বার রোগীতে ভর্তি। নম্বর লেখার স্লিপ হাতে নিয়ে সবাই অপেক্ষা করছে। বকুলের জন্য এই বুড়ো ডাক্তার এতটা আগ্রহ কেন দেখালেন? চলে আসবার সময় দরজা পর্যন্ত এগিয়ে মৃদু গলায় বললেন, রিকশায় চলাফেরা করলে সাবধানে করবে, যেন ঝাঁকুনি না লাগে। কেমন? পৃথিবীতে অনেক রহস্য আছে। সেই সব রহস্যের একটা হচ্ছে মানবিক সম্পর্ক। এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। হঠাৎ যে কোনো একজন মানুষের জন্য হৃদয় মমতায় উদ্বেলিত হতে পারে। মোনা ডাক্তারের ঘর থেকে বেরিয়ে বলল, চল বকুল, তোর বাচ্চার জন্য কিছু একটা কেনা যাক। বকুল লজ্জিত গলায় বলল, কি কিনবে? চল, নিউ মার্কেটে গিয়ে দেখি কি পাওয়া যায়। আমি তো চাই জানিও না। লজ্জা লাগে যে আপা। লজ্জার কি আছে? তাছাড়া তোরই যে বাচ্চা তাও তো কেউ বুঝবে না। নিউ মার্কেট থেকে কিনবে না করেও অনেক কিছু কেনা হয়ে গেল। যাই দেখে তাই বকুলের পছন্দ হয়ে যায়। নিচু গলায় বলল, এটা কিনবো আপা, বেবি সোপ। এত দাম চাচ্ছে? থাক, লাক্স সাবান দিয়ে গোসল করলেই হবে। এত বাবুয়ানির দরকার নেই। বকুলের মুখের দিকে তাকিয়ে মোনাকে বাধ্য হয়ে বলতে হয়, কিনি নে। এই টাওয়াল কিনবো আপা, হাত দিয়ে দেখো কত নরম। পছন্দ হলে নে।
পরে কিনলেও তো হবে। এত আগেভাগে কিনে লাভ কি আপা? তাহলে পরে কিনবো। কিন্তু পরে যদি না পাওয়া যায়? ভালো জিনিস কিছুই থাকে না। তাহলে কিনে ফেলাই ভালো। গভীর সুখ ও গভীর আনন্দে বকুলের চোখ ঝলমল করে। তার দিকে তাকিয়ে মোনার বড় মায়া লাগে। পুটলা পুটলি সব বকুলের নিজের হাতে। মোনার কাছে দিতে রাজি না। মোনা বলল, তোর কষ্ট হচ্ছে, কিছু আমার কাছে দে। বকুল হাসি মুখে বলল, কষ্ট হচ্ছে না আপা, তাছাড়া পরিশ্রম করার দরকার। ডাক্তার সাহেব তো তাই বললেন। কিছু খাবি? খিদে পেয়েছে? পেয়েছে। ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। চল, কিছু খাই। ঝাল খেলে বাচ্চার আবার ক্ষতি হবে না তো আপা? ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করার দরকার ছিল। বাসায় ফেরার পথে একবার থেমে জিজ্ঞাসা করে যাবো আপা? তা করা যেতে পারে। কাঠের একটা দোলনা বানাতে দিতে হবে। তুমি এরকম করে হাসছো কেন আপা? যা, আর হাসবো না। তোমার অনেক টাকা খরচ করিয়ে দিলাম। তা দিলি, কি আর করা। তুমি আবার মনে মনে আমার উপর রাগ করছো না তো? করছি। বকুল হাসল। চমৎকার হাসি। মোনার মনে হলো এত সুন্দর করে বকুল এর আগে কখনো হাসেনি। সকালবেলার রোদ এসে পড়েছে তার মুখে। গায়ে হালকা নীল রঙের একটা শাড়ি। সেই নীল রঙের আভা পড়েছে তার মুখে। চমৎকার ছবি। জহির বৃহস্পতিবার ভোরে এসে উপস্থিত। তার দিকে তাকিয়ে আঁতকে উঠতে হয়। মুখে খোঁচা খোঁচা দাড়ি। অনেকদিন চুল কাটা হয়নি বলেই মাথা ভর্তি ঝাঁকড়া চুল। এই গরমে গায়ে হলুদ রঙের ময়লা একটা কোট। বাসায় পা দিয়েই প্রথম যে কথাটি বলল তা হচ্ছে, বিরাট ভুল হয়ে গেল। নিতান্ত বেকুবের মতো কাজ করেছি। ছি ছি। বেকুবের মতো কাজ আর কিছুই না। সঙ্গে সে একটা মাছ নিয়ে এসেছিল, রুই মাছ। ট্রেনের সিটের নিচে রাখা ছিল। নামার সময় মাছ না নিয়েই নেমে এসেছে। মোনা বলল, এখন আর আফসোস করে কি হবে? মাছ গেছে গেছে। রুই মাছ ঢাকাতেও পাওয়া যায়। তোমার এই অবস্থা কেন? দেবদাসের মতো লাগছে। কালে অ্যালার্জির মতো হয়েছে আপা। প্লেট ছোঁয়ালেই ফুলে ওঠে। এই জন্য দাড়ি কাটা বন্ধ। মন মেজাজও খারাপ। কেন? পরপর দুটো মামলায় হেরেছি। তৃতীয় একটা শুরু হয়েছে। এটাতেও মনে হচ্ছে হারবো। ঢাকা আসার মূল কারণ হচ্ছে বড় বড় উকিল ধরব। টেলিগ্রাম পাওনি? না তো। কিসের টেলিগ্রাম? ঠিক আছে, পরে শুনবে। যাও, মুখ ধোও। দয়া করে কাপড়গুলি বদলাও। এত ময়লা কাপড় তোমার আছে জানতাম না। জহির টেলিগ্রামের বিষয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করল না। গোসল করে পরপর ২ কাপ চা খেয়ে চাদর গায়ে ঘুমিয়ে পড়ল। টানা ঘুম। মনে হচ্ছে দীর্ঘদিন সে আরাম করে ঘুমোতে পারছে না। মোনা অফিসে যাবার আগে বকুলকে বলে গেল, ঘুম ভাঙলেই সব গুছিয়ে বলবি। জহিরের মন টন খুব খারাপ। খবরদার, ঝগড়া টগড়া করবি না। বকুল অবাক হয়ে বলল, শুধু শুধু ঝগড়া করবো কেন? জহির রেগে কিছু বললেও চুপ করে থাকবি। ওইবার রেগে রেগে কথা বলবে কেন? রাগ করবার মতো আমি কি করলাম? তুই বড়ই বোকা বকুল। এইরকম বোকা হলে তো মুশকিল। তোমার মতো চালাক হলে আপা মুশকিল। চালাক মেয়েরা বিয়ে দিয়ে কিছুই করতে পারে না। একা একা থাকে এবং মনে করে বিরাট একটা কাজ করা হলো। মোনা অবাক হয়ে তাকিয়ে রইল। কি অদ্ভুত কথা বকুলের। চোখ মুখ শক্ত করে কথা বলছে। আগের বকুলকে এখন আর চেনা যাচ্ছে না। মোনা কিছু বলল না। বাবুকে সঙ্গে নিয়ে চলে গেল। বাজার করে বাবুকে পাঠাবে। ঘরে প্রায় কিছুই নেই। আজও নিশ্চয়ই অফিসে যেতে দেরি হবে। দুপুরবেলা জহির ঘুম থেকে উঠল। হাত মুখ ধুয়ে খেতে বসল। খেতে খেতেই বকুলের খবর শুনে সহজ গলায় বলল, ভালোই তো। আমি অবশ্য আগেই সন্দেহ করেছিলাম। ডাক্তারকে দিয়ে কনফার্ম করিয়েছ তো? হুম। এখন খাওয়া দাওয়া ঠিক করবে। তোমার এনিমিয়ার ভাব আছে। নতুন শিশু প্রসঙ্গে এখানেই তার আগ্রহের সমাপ্তি। যেন যা বলার বলা হয়ে গেছে। আর কিছু বলার নেই। নতুন একটি শিশু আসার ঘটনাটা যেন কোনো ঘটনাই না।
জ্বর বা সর্দি হবার মতো একটা ব্যাপার। বকুল, বলো, তোমার ওই অসুখটা সেরেছে? স্বপ্ন-টপ্ন কি যেন দেখতে? সেরেছে। গুড। আমি ভেবেছিলাম এসে দেখব তোমাকে পাগলাগারদে ট্রান্সফার করা হয়েছে। কিছুক্ষণ পর, পর হাহাহিহি করছো। বকুল কিছু বলল না। ডালের বাটি এগিয়ে দিল। জহির বলল, যন্ত্রণা যখন শুরু হয় চারদিক থেকে একসঙ্গে শুরু হয়। আটপড়ার জল মহাল হাতছাড়া হবার উপক্রম হয়েছে। কেন? আরে কাগজপত্র কিছু নেই। সরকারি রেকর্ডে গন্ডগোল। আমি তো এসব নিয়ে কখনো মাথা ঘামাইনি। মা দেখত। কি করে রেখেছে। এখন আমার মাথায় হাত। পথের ফকির হচ্ছি বুঝলে? স্ট্রিট বেগার। এমন অবস্থা হয়েছে শান্তিমতো ঘুমোতে পারি না। ঘুমোতে পারো না কেন? মা সারাক্ষণ কাঁদে। দরজায় মাথা বাড়ি দেয়। এর মধ্যে ঘুমোবো কি করে বলো? একদিন আবার পুকুরে ডুবে মরতে গিয়েছিল। বিরাট কেলেঙ্কারি। এইসব কথা তো কিছু লেখনি। লেখার মতো কোনো কথা তো না। চা করো তো বকুল। ভাতটা শেষ করেই চা খেয়ে রওনা হব। কোথায় রওনা হবে? ৩ জন দেওয়ানি উকিলের অ্যাড্রেস নিয়ে এসেছি। দেখি বেটাদের কাউকে রাজি করানো যায় কিনা। জহির চা পুরো শেষ করল না। ২ চুমুক দিয়ে বের হয়ে গেল। তার ভাবভঙ্গি পুরোপুরি স্বাভাবিক এরকম বলা যাবে না। কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে। বকুলের বড় মায়া লাগছে। সারাক্ষণ তার ইচ্ছে হচ্ছিল বলে, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমি সারাক্ষণ তোমার সঙ্গে থাকব। বলা হলো না। লজ্জা লাগতে লাগলো। জহির ফিরল রাত ১১টার দিকে। বিধ্বস্ত চেহারা। বাঁ হাতের কনুইয়ের কাছে অনেকটা কেটে গেছে। হলুদ শার্ট রক্ত জমে কালচে হয়ে গেছে। জহির বিব্রত স্বরে বলল, রিকশা থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে এই অবস্থা। বকুল গরম পানিতে হাত ধুয়ে দিল। ঘরে ডেটল ছিল না। বাবু ১ বোতল ডেটল তুলা গজ কিনে আনলো। জহির বলল, অ্যাক্সিডেন্ট হওয়ায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল বুঝলে বকুল। ভাবলাম অযাত্রা। আসলে তা না। বেণীমাধব বাবুকে পেয়ে গেলাম। বেণীমাধবকে? খুব নামকরা লয়ার। দিনকে রাত করতে পারে। ঘাঘু লোক। কাগজপত্র দেখেই সব বুঝে ফেলল। কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। তারপর বলল, দাগ নম্বরে গন্ডগোল আছে। তখনই বুঝলাম হচ্ছে আসল জিনিস। এর কাছে হিঙ্কি-পেঙ্কি চলবে না। বকুলের বড় মায়া লাগছে। জহিরের কথা বলার ভঙ্গিতে বোঝা যাচ্ছে সে গভীর জলে পড়েছে। উদ্ধারের আশা নেই। ডুবন্ত মানুষ যেমন খড়কুটো ধরে, ও তেমনি ধরেছে বেণীমাধবকে। রাতে ঠিকমতো খেতেও পারল না। একগাদা ভাত মাখিয়ে ২-১ নালা মুখে দিয়েই বলল, খেতে পারছি না বকুল। কেন খেতে পারছো না? বুঝতে পারছি না। খুব খিদে লেগেছিল। হঠাৎ খিদেটা মরে গেল। একটু দুধ দেই? দুধ গুড় মাখিয়ে খাও। দাও। দুধ দেয়া গেল না। ঘরে দুধ ছিল না। বকুলের কেমন জানি কান্না পেতে লাগলো। আহা, বেচারি। দুধ ভাত খাবার জন্য হাত গুটিয়ে বসেছিল। বকুল ভেবে রেখেছিল রাত জেগে অনেক গল্প করে জহিরের মনটা সে ভালো করবে। গল্প ছাড়াও তো পুরুষদের অন্য সব দাবিও থাকে। সেই সব সে খুব আগ্রহ করেই মেটাবে। ঘুমোবার সময় ঘুমোবে জহিরকে জড়িয়ে ধরে। আহা বেচারা, একা একা কত ঝামেলা সহ্য করছে। আর তাকে একা ঝামেলা সহ্য করতে হবে না। এবার সে নিজেও সঙ্গে যাবে। জহির বলল, ১ কাপ আদা চা খাওয়াবে বকুল? শরীরটা কেমন ঝিম মেরে আছে। কিছু ভালো লাগছে না। তুমি বিছানায় শুয়ে থাকো, আমি চা বানিয়ে আনছি। মাথা ধরার ট্যাবলেট থাকলেও একটা নিয়ে এসো। মাথাটা কেমন ধরা ধরা মনে হচ্ছে। বকুল চা নিয়ে এসে দেখে জহির ঘুমোচ্ছে। ক্লান্ত শ্রান্ত মানুষের ঘুম। বড় বড় করে নিঃশ্বাস ফেলছে। মাথাটা বালিশ থেকে খানিকটা সরে গেছে। বকুলের ঘুম এলো না। জহিরকে জড়িয়ে ধরে সে জেগে রইল। পুরানো কথা মনে পড়তে লাগলো। প্রথম যখন পরিচয় হয় জহিরের সঙ্গে, কথা বলতে কেমন ভয় ভয় লাগতো, আবার ভালোও লাগতো। জহিরের ফার্মেসির সামনে দিয়ে যাবার সময় সে হাঁটতো মাথা নিচু করে, যাতে জহির তাকে দেখতে না পায়। অথচ মনে মনে সারাক্ষণ চাইতো জহির তাকে দেখে ফেলুক।
প্রায় সব দিনই জহির তাকে দেখত। যেদিন দেখত না, সেদিন এমন কষ্ট হতো, চোখে পানি এসে যেত। আবার চোখে পানি আসার জন্য নিজের উপর রাগ লাগতো। কি অদ্ভুত সময় গেছে! ইস! এই সময়টা আর ফিরে আসবে না। ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই বোধহয় ভালো। বিয়ে হলে মানুষটা থাকে, ভালোবাসা থাকে না। আর যদি বিয়ে না হয়, তাহলে হয়তোবা ভালোবাসাটা থাকে, শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালোবাসা, এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয়। বকুল, কি? কটা বাজে দেখো তো। জহির বিছানায় উঠে বসল। এদিক ওদিক তাকাচ্ছে, যেন ঠিক বুঝতে পারছে না সে কোথায়। বকুল বাতি জ্বালালো, ঘড়ি দেখল। কটা বাজে? 1:30। চা এনে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ, তাই আর জাগাইনি। ঠান্ডা পানি খাওয়া তো, গরম লাগছে খুব। জানালা খোলা না? হ্যাঁ, খোলা। দম বন্ধ লাগছে। বকুল পানি নিয়ে এসে দেখে জহির সিগারেট ধরিয়েছে। 2 চুমুক পানি খেয়ে এসে গ্লাস নামিয়ে রাখল। করুণ গলায় বলল, শরীরটা কেমন যেন লাগছে। কেমন লাগছে? বুঝতে পারছি না। শরীর খারাপ লাগছে তো? শরীর খারাপ লাগছে তো সিগারেট টানছো কেন? জহির সিগারেট ফেলে দিল। বকুল লক্ষ্য করল জহির খুব ঘামছে। সে ক্ষীণ স্বরে বলল, তলপেটে কেমন জানি চিনচিনে ব্যথা হচ্ছে, বমি বমি লাগছে। আপাকে ডেকে আনবো? ওনাকে ডেকে এনে কি হবে? উনি কি করবেন? তুমি বরং চিনির শরবত করে দাও, তৃষ্ণা লাগছে। বকুল চিনির শরবত করে আনলো। 2 চুমুক দিয়ে শরবতের গ্লাস নামিয়ে জহির ক্লান্ত গলায় বলল, বোধহয় মারা যাচ্ছি। কি বলছো তুমি? মারা যাবে কেন? আপাকে ডাকো, শরীরটা বেশি খারাপ লাগছে, মনে হচ্ছে স্ট্রোক। আমাকে সোহরাওয়ার্দীতে নিতে বলো, আমি নিজে ডাক্তার। মোনা বাবুকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল। বাকেরকে খুঁজে বের করতে হবে। জহিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। এক একটা মিনিটও এখন মূল্যবান। বাকের ঘরে ছিল। স্যান্ডেল খুঁজে বের করার সময়ও সে নিল না। খালি পায়ে ছুটে বেরিয়ে গেল। কোথায় যাচ্ছে, কি করার জন্য যাচ্ছে, তাও সে জানে কিনা কে জানে। বাকের অসাধ্য সাধন করল। 40 মিনিটের মাথায় জহিরকে হাসপাতালে নিয়ে যেতে পারল। বড় রকমের একটা ঝাপটা সামলানো গেল। তবে জহিরের শরীরের বাঁ অংশ অচল হয়ে গেল। বকুল ক্রমাগত কাঁদছিল। জহির ক্ষীণস্বরে বলল, কাঁদার কিছু নেই, ঠিক হয়ে যাব। আমি ডাক্তার, আমার কথা বিশ্বাস করো। বকুল কোনো কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে শুধু দেখছে একজন সুস্থ সবল মানুষ হঠাৎ পা নাড়াতে পারছে না। এটা কেমন করে হয়? মুনা বলল, এরকম বিশ্রী করে কাঁদছিস কেন? বকুল থমথমে গলায় বলল, সুন্দর করে কাঁদাটা কেমন আমি জানি না আপা, তাই বিশ্রী করে কাঁদি। তোমার ভালো না লাগলে তুমি অন্য ঘরে যাও। জহিরের শরীর যত দ্রুত সারবে ভাবা গিয়েছিল তত দ্রুত সারল না। মাসখানেক পর দেখা গেল ডান পা কিছু কিছু নাড়াতে পারে, পায়ের আঙুল নাড়াতে পারে, এর বেশি কিছু না। এভাবে হাসপাতালে পড়ে থাকার কোনো মানে হয় না। জহির নেত্রকোনায় ফিরে গেল। সঙ্গে গেল বকুল এবং বাবু। মা হবার লক্ষণ বকুলের মধ্যে স্পষ্ট হতে শুরু করেছে। বেশি পরিশ্রম করতে পারে না, হাঁপিয়ে ওঠে। কিন্তু তবু জহিরের সব কাজ নিজের হাতে করতে চায়। তার শাশুড়ির এই জিনিসটা কেন জানি ভালো লাগে না। একদিন তিনি বলেই ফেললেন, আলগা আদর কিন্তু ভালো না বৌমা। বকুল সঙ্গে সঙ্গে বলল, আলগা আদর কাকে বলে মা? তুমি যা করছো তার নাম আলগা আদর। এর নাম আলগা আদর কেন? 2 দিন আগের কথা ভুলে গেছো? 2 দিন আগে তো এক ঘরে ঘুমোতে পর্যন্ত পারতে না। এখন পারি, তাতে অসুবিধা কি? অসুবিধা কিছুই না। মুখের ধার একটু কমাও তো বৌমা, এত ধার ভালো না। বকুলের মুখের ধার কমে না, বরং বেড়েই চলে। বাবু অবাক হয়ে বোনকে দেখে, অবাক হয়ে ভাবে, কত দ্রুত একজন মানুষ বদলায়, কত ভাবেই না বদলায়। বাবুকে এখানকার স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয়েছে। তার কিছুই ভালো লাগে না। ঢাকায় যেতেও ইচ্ছে করে না। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা হয়। তখন শুধু মরে যেতে ইচ্ছে করে। মরণের কথা ভাবতে তার বড় ভালো লাগে।
জুবেদ আলী শুকনো মুখে অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। মাথা অন্য দিনের চেয়েও নিচু করে রেখেছে। মনে হচ্ছে পিঠের কাছে একটা কুঁজ বেড়ে হয়েছে। তার হাতে একটা আধ খাওয়া সিগারেট। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে সে থুতু ফেলছে। তার গায়ে হলুদ রঙের চাদর, পরনের পায়জামা ইস্ত্রি করা, তবে গায়ের চাদর বেশ ময়লা। জলিল মিয়া ব্যাপারটা লক্ষ্য করল, যদিও সে তার নিজের দোকান ছাড়া অন্য কিছুই লক্ষ্য করে না। চাদরের হলুদ রংটাই তার দৃষ্টি আকর্ষণ করল। মনে মনে বলল, দুপুরের এই গরমে গায়ে চাদর কেন? অসুখ বিসুখ নাকি? অসুখ বিসুখের কথা মনে হবার কারণ হচ্ছে তার নিজের আজ জ্বর, এবং তার গায়েও হলুদ খদ্দরের চাদর। দোকানে তার আসার কোনো ইচ্ছেই ছিল না, তবু এসেছে। ক্যাশে বসে ঝিমোচ্ছে। জলিল মিয়া লক্ষ্য করল, জবেদ আলী দুবার তার দোকানের সামনে দিয়ে হেঁটে গেল। মাথা নিচু করেই আর চোখে তাকালো তার দিকে। লোকটা কি কাউকে খুঁজছে? কাকে খুঁজবে? খুঁজুক যাকে ইচ্ছা, তার কি? জলিল মিয়া মাথা ধরার দুটো ট্যাবলেট খেয়ে চোখ বন্ধ করল। কোনো কাস্টমার নেই। ৩টার পর থেকে দোকান খাকা করে। এরকম হলে তো ব্যবসা তুলে ফেলতে হবে। জলিল মিয়া বেশিক্ষণ চোখ বন্ধ করে রাখতে পারল না। একজন এসেছে ১০ টাকার ভাঙতি নিতে। কর্কশ গলায় বলা যেতে পারে, ভাঙতি নেই। কিন্তু বলাটা ঠিক হবে না। এরা হচ্ছে কাস্টমার। এদের সঙ্গে ভদ্র ও বিনয়ী আচরণ করতে হবে। সে ২টা ৫ টাকার নোট দিয়ে তিলতিলে ধরনের হাসি দিল। আর ঠিক তখন দোকানে ঢুকলো জবেদ আলী। ছিছি করে বলল, ভাই সাহেব, চা হবে? জলিল মিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ল। জ্বর চেপে আসছে। কথা বলতে ইচ্ছা করছে না। শরীর ভালো থাকলে দু একটা টুকটাক কথা বলা যেত। যেমন, এতদিন এই অঞ্চলে আছেন, আর আজ প্রথম চা খেতে আসলেন। ব্যাপার কি ভাই? গায়ে চাদর যে, অসুখ বিসুখ নাকি? এই দেখেন, আমারও একই অবস্থা। নির্ঘাত ১০৩ জ্বর, তবু দোকানে আসতে হয়। উপায় কি ভাই বলেন? একটা বিশ্বাসী লোক নাই, সব চোর। জবেদ আলী চায়ে ২টা চুমুক দিয়েই বসে আছে। সিগারেট ধরিয়ে খুকো কাশছে। কেমন ভয় পাওয়া চোখে তাকাচ্ছে। জলিল মিয়ার নিঃসন্দেহ হলো, এই লোক চা খেতে আসেনি, অন্য কোনো উদ্দেশ্য আছে। থাকুক উদ্দেশ্য, তার তা দিয়ে কোনো কাজ নেই। সে ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে। তার বেশি কোনো কিছুতেই কাজ কি? জুবেদ আলী চায়ের দাম দিল, চকচকে একটা ১ টাকার নোট দিয়ে। এতে জলিল মিয়ার মনটা খানিকটা ভালো হলো। কাস্টমাররা তাদের ছেঁড়াখোড়া পচা নোটগুলি তাকে দিয়ে পার পায়। জলিল মিয়া বলল, ভালো আছেন? জুবেদ আলী আগের মতোই চিচি সরে বলল, সি ভালো। আপনি বাকে সাহেব কোথায় আছে বলতে পারেন? জি না। কোথায় পাওয়া যাবে ওনাকে? জানি না। জুবেদ আলী খানিকক্ষণ ইতস্তত করে বলল, খুব দরকার ছিল, যদি বলতে পারেন উপকার হয়। ইদ্রিসের ওখানে খোঁজ করেন। ফার্নিচারের দোকান দিয়েছে যে, ওই ইদ্রিস। দুপুরবেলায় ওই দোকানের দোতলায় ঘুমায়। জি আচ্ছা। আপনার এখানে আসবে না? জানি না। ইনার চলার তো কোনো ঠিক ঠিকানা নাই। খুব দরকার ছিল। শরীর ভালো থাকলে জলিল মিয়া বলতো, কি দরকার? শরীর ভালো নেই বলেই সে কিছু বলল না। তাছাড়া জবেদ আলী মুখের কাছে দাঁড়িয়ে সিগারেট টানছে। অসুস্থ শরীরের কারণে ধোঁয়া সহ্য হচ্ছে না। নাড়ির ভেতর পাক দিয়ে উঠছে। কিছু বলাও যাচ্ছে না। এরা কাস্টমার। ব্যবসা টিকিয়ে রাখতে হলে এদের খাতির করে চলতে হয়। জবেদ আলী বলল, আপনার সঙ্গে দেখা হলে একটা খবর দিতে পারবেন? কি খবর? জবেদ আলী বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, থাক, কিছু বলতে হবে না। সে ইদ্রিসের ফার্নিচারের দোকানে গেল। ইদ্রিস একটা সোফা সেট বার্নিশ ঘষছে। সে জুবেদ আলীকে অনেক কথাই বলল, যার সারমর্ম হচ্ছে, পাকের ভাই ঘুমোচ্ছে, তাকে ডাকা যাবে না, ডাকলে খুব রাগ করবে। খুব দরকার ছিল ভাই। ২ ঘন্টা পরে আসেন, মাত্র ঘুমাইছে। আমি না হয় বসি। ইচ্ছে হলে বসেন। জুবেদ আলী আধ ঘন্টার মতো বসল। এর মধ্যে সে ৫টা সিগারেট খেয়ে ফেলল। ষষ্ঠ সিগারেট ধরাতে ধরাতে বলল, এক কাপ চা খেয়ে আসি। এর মধ্যে ঘুম ভাঙলে বলবেন আমার কথা। আমার নাম জুবেদ আলী। উনার সঙ্গে বিশেষ প্রয়োজন। সন্ধ্যার আগে ঘুম ভাঙবে না। আপনার যেখানে ইচ্ছা যান।
জবেদ আলী চা খেতে গিয়ে আর ফিরল না। রাত ৯টার দিকে আবার তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় বাকেরের খোঁজ করছে। তাকে আরো চিন্তিত ও বিষণ্ণ দেখাচ্ছিল। অনেক খোঁজাখুঁজি করেও বাকেরের সে কোনো হদিস পেল না। সন্ধ্যা মেলানোর পর বাকের ঘর থেকে বেরোলো। জবেদ আলী তাকে খোঁজ করছে এই খবরে সে বিশেষ আগ্রহ বোধ করল না। খোঁজ করছে বলেই ব্যস্ত হয়ে ছুটে যেতে হবে নাকি? যার দরকার সে আসবে। বাকের চা খেতে খেতে ভাবতে লাগলো, আজ রাতে করার কিছু আছে কিনা। অনেক ভেবেও করার মতো কিছু পেল না। মোনার সঙ্গে দেখা করা যেত, কিন্তু মোনা খুব একটা অন্যায় কাজ করেছে। বাকেরকে কিছু না বলে তার কোন এক মামার বাড়িতে গিয়ে উঠেছে। মামার বাড়িটা কোথায় তা অবশ্য সে জানে। কি দরকার আগ বাড়িয়ে যাবার? যে আমাকে চেনে না, আমিও তাকে চিনি না। মরে গেলেও মোনার বাড়ি সে খুঁজে বের করবে না। তার দায়টা কি? রাত ৮টার দিকে সে ইয়াদের বাসায় গেল। পুরনো বন্ধুবান্ধব সব একেবারে ছেড়ে দেয়া ঠিক না। খোঁজ খবর রাখা দরকার। ইয়াদের বাসার ভুল পাল্টেছে। নতুন রং করা হয়েছে। দরজার উপর কায়দার একটা কলিং বেল। টিপলেই মিউজিক বাজে। বেশ লম্বা চড়া মিউজিক। কলিং বেল টেপার সঙ্গে সঙ্গে ইয়াদ দরজা খুলে দিল। হাসি মুখে বলল, আরে দোস্ত তুই? পাকেরের মনে হলো ইয়াদের হাসিটা আসল নয়, মেকিমাল। তাছাড়া ইয়াদ দরজা ধরে দাঁড়িয়ে আছে, যেন বাকেরকে ভেতরে ঢুকতে দিতে রাজি না। খোঁজ খবর নিতে এলাম। আছিস কেমন? ভালো। আরেকদিন আয় দোস্ত। আজ একটা ব্যাপার আছে, মানে একটা ঝামেলা। কি ঝামেলা? আমার ওয়াইফ বাচ্চার জন্মদিন না কি যেন করছে। শ্বশুরবাড়ির দু একজনকে বলেছে। মানে, আমি থাকলে অসুবিধা কি? মেয়েদের কারবার, তোর ভালো লাগবে না। অপমানিত বোধ করার মতো কথা, কিন্তু ইয়াদের ফ্যাকাশে মুখ দেখে বাকেরের মজাই লাগছে। ইয়াদ অপ্রস্তুত গলায় বলল, তুই কাল আয় দোস্ত, ভাত খা আমাদের সাথে। ঠিক আছে, আসবো। সন্ধ্যাবেলা চলে আসিস, একসঙ্গে ছবি দেখব। ভিসিআর কিনলাম একটা, জি10। ভিসিআরও কিনে ফেলেছিস? বাকি রইল কি? নিজে কিনি নেই দোস্ত, আমার এক শালা প্রেজেন্ট করেছে। যা মুশকিলে পড়েছি। মুশকিল কি? রোজ ছবি আনতে হয়। এমন অভ্যাস হয়েছে দোস্ত, শোয়ার আগে একটা ছবি না দেখলে ভালো লাগে না। বোম্বের লেটেস্ট ছবি সবই পাওয়া যায়। ওদের হলে রিলিজ দেওয়ার আগেই ঢাকায় চলে আসে। ভালোই তো। পয়সা যার জয় সেই বোঝে ভালো কি মন্দ। ৩টা ভিডিও ক্লাবের মেম্বার হয়েছি। 25 টাকা করে ক্যাসেট। জলের মতো টাকা যাচ্ছে রে দোস্ত। তুই ভেতরে যা, তোর বউ বোধহয় রেগে যাচ্ছে। যাচ্ছি। চল, তোকে একটা সিগারেট খাওয়াই। ঘরে সিগারেট টোটালি স্টপড। কোত্থেকে শুনেছে ক্যান্সার মেয়ে ছেলেদের কারবার। ইয়াদ রাস্তা পর্যন্ত এলো, 2টা সিগারেট কিনলো। পাখিরকে একটা দিয়ে নিজে একটা ধরালো। ফুর্তির ভঙ্গিতে বলল, কাল তোর জন্য ছবি এনে রাখবো। আন্ধা কানুন, মারাত্মক। বাকের বলল, সিগারেট খাচ্ছিস, গন্ধে তোর বউ বুঝে ফেলবে। বাথরুমে ঢুকে হেভি ওয়াশিং দিব, কেউ টের পাবে না। বিয়ে করা বড় যন্ত্রণা রে দোস্ত। ভালো কথা, ওই 3 মেয়েওয়ালা বাড়ির ব্যাপারটার খোঁজ পাওয়া গেছে। তুই যা ভাবছিলি তাই, পাক্কা খবর আছে আমার কাছে। তাই নাকি? হাই ক্লাস মেয়ে ছেলে, শুধু মালদার পার্টির জন্যে। রুই কাতলাদের জিনিস। তবে দোস্ত, একটা রিকোয়েস্ট, তুই এদের খাটাস না, বিপদে পড়বি। কি বিপদ? রুই কাতলা খাটালে বিপদ হয় না? পাগলামি করবি না, খবরদার। কাল বলবো সবকিছু। সন্ধ্যায় সন্ধ্যায় চলে আসবি। বাকের ঘড়ি দেখল, মাত্র 8টা 10। সময় কাটানোই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। 12টার আগে ঘুম আসে না। 12টা পর্যন্ত সে করবে কি? মোনার খুঁজে যাওয়াটা খুবই উচিত। মামার কাছে থাকলেও তো মেয়েটা একা। তাছাড়া আপন মামাও নিশ্চয়ই নয়। আপন মামা হলে ভাগ্নির খোঁজ খবর করত। এর মধ্যে একবারও তো খোঁজ করতে দেখিনি। এদিকে বকুলদেরও একটা খবর নেওয়া দরকার। জহিরের অবস্থাটা কি? এত বড় রোগী গ্রামে নিয়ে ফেলে রেখেছে। বেকুবির চূড়ান্ত করেছে। মোনার সঙ্গে কথা বলে আবার ঢাকা আনার ব্যবস্থা করতে হবে। এই কথাটা বলার জন্যই মোনার কাছে যাওয়া দরকার, অন্য কিছু না। রাগ করে ঘরে বসে থাকার কোনো অর্থ হয় না। রাগ বড় না রুগী বড়?
মোনা খুব সহজ স্বরে বলল, ভেতরে আসুন বাকের ভাই। মোনার গলায় মাফলার জড়ানো, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে, চোখ ঈষৎ লাল। বাকের চিন্তিত মুখে বলল, অসুখ নাকি? হ্যাঁ, জ্বর। গতকাল মাত্র কমেছে। এখন আবার শরীর খারাপ লাগছে। আবার জ্বর আসবে কিনা কে জানে। এ বাড়িতে এসেই জ্বরে পড়লাম। এই জন্যই আপনাকে খবর দিতে পারিনি। কিছু মনে করবেন না বাকের ভাই। আরে কি মুশকিল, মনে করার কি আছে? এ বাড়ির দোতলার একটা ঘরে মোনা থাকে। মোনা বাকেরকে সরাসরি তার ঘরে নিয়ে গেল। ঘরটা বেশ বড়। মোনার যাবতীয় জিনিসপত্র গাদাগাদি করে রাখা। কিছুই গোছানো নেই। বাকের বিস্মিত স্বরে বলল, এই অবস্থা কেন? টেম্পোরারি থাকার জন্য আসা, তাই কিছুই গুছাইনি। হোস্টেল টোস্টেল কিছু আমার জন্য পান কিনা দেখবেন তো। অবিবাহিত মেয়েদের একা একা থাকা যে কি সমস্যা। হুট করে চলে এলে, একটা খবর দিলে না। মামা জোর করে নিয়ে এলো। একা একা একটা বাড়িতে থাকি শুনেই মাথা খারাপের মতো হয়ে গেল। আমার নিজেরও ভয় ভয় লাগছিল। কাজের মেয়েটা চলে গেল তো। বাকের ভাই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন, খাটটায় বসুন। আমি চট করে আসছি। চাটা কিছু খাবো না কিন্তু। চা আনছি আপনাকে বলল কে? বাড়ি একদম খালি খালি লাগছে। লোকজন নাই। অনেক লোক। বিয়ের দাওয়াতে গেছে। 11টার দিকে আসবে। মোনা নিচে নেমে গেল। পাকের দীর্ঘ সময় একা একা বসে রইল। মেঘ ডাকছে। ঝড় বৃষ্টি শুরু হলে মুশকিল। এতক্ষণ ধরে মোনা নিচে কি করছে কে জানে। একটা সিগারেট খেতে পারলে হতো। সিগারেট পকেটে আছে, দেশলাই নেই। অনেক দেরি করে ফেললাম, তাই না বাকের ভাই? মোনার হাতে ট্রে। ট্রেতে রাতের খাবার। এসব কি? ভাত নিয়ে এসেছি, বসে যান। আরে কি মুশকিল, কথা বাড়াবেন না তো। বসে পড়ুন। আপনার জন্য আলাদা কিছু করিনি। আমারটাই আপনাকে দিচ্ছি। আমি রাতে কিছু খাবো না। জ্বর আসছে। আবার জ্বর আসছে? হ্যাঁ, আসছে। এই দেখুন কত জ্বর। মোনা বাকেরকে স্তম্ভিত করে দিয়ে বাকেরের হাত ধরল। সত্যি সত্যি জ্বর, এবং অনেক জ্বর। এতটা জ্বর নিয়ে কেউ এমন স্বাভাবিকভাবে কথা বলছে কি করে কে জানে। হাত ধরায় লজ্জা পেলেন নাকি বাকের ভাই? না, লজ্জা পাবো কেন? জ্বর দেখাবার জন্য হাত ধরেছ, অন্য কিছু তো না। মোনা হাসতে হাসতে বলল, তা ঠিক। হাত নিয়ে বসুন। আপনাকে কেউ তো আদর করে খাওয়ায় না। আদর করে খাইয়ে দিই। বাকেরের চোখ ভিজে উঠল। সে আতঙ্কে কাঠ হয়ে গেল। টপ করে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে যায় বড় মুশকিল হবে। মোনা দেখে ফেলবে। আর সে যা মেয়ে, এই জিনিস দেখলে সর্বনাশ। বাকের ভাই, বলো, আপনি কি আমাকে পছন্দ করেন? বাকেরের অস্বস্তির সীমা রইল না। এইসব আবার কি ধরনের কথা? সরি, কি মেয়েটার মাথা খারাপ হয়ে গেল নাকি? ভাত শেষ করে একজন ডাক্তার নিয়ে আসতে হবে। ডিলে করা ঠিক হবে না। কথা বলছেন না কেন? আমাকে পছন্দ করেন? কেন করব না? করি। কতটুকু পছন্দ? অল্প, না অনেকখানি? অনেক। আমি কিন্তু আপনাকে পছন্দ করি না বাকের ভাই। জানি। আপনি একজন অপদার্থ মানুষ, অকাজের মানুষ। জানি। জানেন তো নিজেকে বদলান না কেন? বাকের জবাব না দিয়ে ভাত মাখতে লাগলো। সে এখন বেশ আরাম পাচ্ছে। চোখের পানি শুকিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হবার সম্ভাবনা নেই। নিজেকে বদলান না কেন? বদলেছি তো। কিছুই বদলাননি। আগে যেমন, এখনো তেমনই আছেন। ভবঘুরের মতো চলাফেরা, কুণ্ডামি, বড় বড় কথা, এসব ছাড়ুন তো। আচ্ছা, ছাড়ব। আর ছাড়বেন? এই জীবনে ছাড়বেন না। বরং এক কাজ করুন। খুব ভালো, খুব লক্ষ্মী এরকম একটা মেয়েকে বিয়ে করে ফেলুন। তাতে কাজ হতে পারে। মেয়েরা মানুষ বদলাতে ওস্তাদ। বাকেরের খাওয়া শেষ হয়ে গেছে। তবু থালা হাতে বসে আছে। মোনা তার সামনে। কি সুন্দর সরল মুখ, অথচ কি কঠিন একটা মেয়ে। বাকের ভাই, ও
কয়েকদিন ধরে খুব কষ্ট পেয়েছি। জ্বরের সময় মনে হতো আমার মতো একলা এই পৃথিবীতে কেউ নেই। খুব কষ্ট হতো। কি যে কাণ্ড তোমার! একটা খবর দিলে চলে আসতাম না। রাত-দিন থাকতাম। খবর দিবে না, কিছু না। জ্বরের সময় আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে আপনাকে আমি খুব পছন্দ করি। আপনার মতো বাজে ধরনের একজন মানুষকে এতটা পছন্দ করি ভেবে নিজের উপর খুব রাগ হচ্ছিল। রাগ হওয়ার কথা। তারপর মনে হলো আপনার মতো ভালো মানুষই বা কজন আছে। আপনি যে একজন ভালো মানুষ সেটা কি আপনি জানেন? কি সব কথাবার্তা তুমি বলছো? সব দিন কি এইসব কথা বলা যায়? হঠাৎ এক আধ দিন বলতে ইচ্ছা করে। বাকের ভাই, আমি খুব একলা হয়ে পড়েছি। আর পারছি না। মোনার চোখ দিয়ে জল পড়তে লাগলো। পাকের কি বলবে বুঝতে পারল না। কি বললে মোনা খুশি হবে? সে যা করতে বলবে তাই করবে। ছাদ থেকে লাফিয়ে পড়তে বললে লাফিয়ে পড়বে। ঝড় বৃষ্টি আসবে। বাসায় চলে যান। আপনার বাসা তো আবার নেই। কোনো একটা দোকানে টোকানে গিয়ে উঠে পড়ুন। ওই কাঠের দোকানেই তো এখন থাকেন। হ্যাঁ, আপনাকে এইরকম আর আমি থাকতে দেব না। সুন্দর একটা একতলা বাড়ি ভাড়া করব। সারাদিন যত ইচ্ছা গুন্ডামি করবেন। সন্ধ্যার পর ফিরে আসবেন। রাতে দুজন মুখোমুখি বসে ভাত খাবো। মোনার গলা ধরে এলো। স- কথা শেষ করতে পারল না। পাকের একটা ঘোরের মধ্যে তার ঘরে ফিরে এলো। বৃষ্টি হচ্ছিল। সে পুরোপুরি ভিজে গেছে। কাদায় পানিতে মাখামাখি। অথচ কিছুই বুঝতে পারছে না। ভেজা কাপড়েই সে তার বিছানায় বসে আছে। ঘোর কাটল রাত ৩টার দিকে। পুলিশের বাঁশি বাজছে। ওসি সাহেব দরজায় লাথি দিচ্ছেন। পুলিশ কর্কশ গলায় ডাকছেন, বাকের, আই বাকের। বাকের দরজা খুলতেই তাকে অ্যারেস্ট করা হলো। অভিযোগ গুরুতর। জবেদ আলী খুন হয়েছে। খুন করার দৃশ্য এবং খুনি পালিয়ে যাবার দৃশ্য তিনজন দেখে ফেলেছে। তিনজনই বলছে খুন করেছে বাকের। বাকেরের এই মামলা দীর্ঘদিন ধরে চলল। ডেটের পর ডেট পরে মামলা পরিচালনা করলেন মোনার সেই পরিচিত উকিল। কখনো তিনি মোনাকে বললেন না যে মামলা টিকবে না। উল্টোটাই বললেন। একবার না, অনেকবার বললেন। বলার সময় প্রতিবারই কিছুটা বিষণ্ণ হলেন। ব্যাপারটা কি জানেন? ওরা মামলাটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি কোনো ফাঁক ধরতে পারিনি। মোটিভ আছে, প্রত্যক্ষদর্শীর সাক্ষী আছে। মিথ্যা মামলার সাজানোটাই হয় অসাধারণ। এই ক্ষেত্রেও তাই হয়েছে। আমি আপনাকে মিথ্যা কোনো আশ্বাস দিতে যাচ্ছি না। মনে হচ্ছে কনভিকশন হয়ে যাবে। উকিলের মুখ বিষণ্ণ দেখা যায়। বিষণ্ণ দেখায় না শুধু বাকেরকে। মুনার সঙ্গে তার যতবারই দেখা হয় সে ততবারই বলে, কোনো মতে যদি বের হতে পারি তাহলে সিদ্দিক শালাকে পুঁতে ফেলবো। তবে আমাকে আগেই যদি ঝুলিয়ে দেয় তাহলে তো কিছু করার নেই। ভয় লাগে না বাকের ভাই? যদি সত্যি সত্যি। আরে না, ভয় লাগে না। সত্যি ভয় লাগে না। রাতের বেলা একটু গা ছমছম করে। রাতের বেলা ফাঁসি দিলে একটা ভয়ের ব্যাপার হতো। ফাঁসিটা তো দিনে দেয়, তাই ভয়টা থাকে না। পাগলের মতো কথাবার্তা বলছেন বাকের ভাই। পাগলের মতো বলবো কেন? এটা হচ্ছে ট্রুথ। রাতের বেলা মরা খুবই ভয়ঙ্কর। দিনের মৃত্যু কিছু না। সিদ্দিক শালাকে আমি রাতের বেলা মারব। ওয়ার্ড অব অনার। মামলা চলতে থাকে। মোনা অপেক্ষা করে। ক্লান্তির অপেক্ষা। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। কিছুতেই যেন আর কাটে না। আশা ও আনন্দের কথায় ভর্তি করে সুন্দর সুন্দর চিঠি লেখে বকুল। তার ছেলের কথা লেখে। ছেলের দুষ্টমির কথা লেখে। জহির যে ক্রমে ক্রমে সেরে উঠছে সে কথাও লেখে। সে নিজেও সেরে উঠছে সেই কথাও থাকে। এখন সে আর পুরনো দুঃস্বপ্ন দেখে না। স্বামীর গায়ে হাত রেখে নিশ্চিন্তে ঘুমায়। তাকে সাবধান করে দিতে অশরীরী কেউ আর আসে না। কত সুন্দর সুন্দর চিঠি, কিন্তু মনের পড়তে ভালো লাগে না। চিঠি লেখে জাহানারা নামের অপরিচিত একটি মেয়ে। অচেনা একজন, কিন্তু বড় চেনা একজন। বড় সুন্দর করে সে লেখে, আপা, আমরা দুজন কিছু কি করতে পারি আপনার জন্যে? আপনার জন্য ও বড় কষ্ট পাচ্ছে। একটা কিছু করার সুযোগ আপনি ওকে দিন। বাকের সাহেবের মামলা যেদিন কোর্টে উঠে সেই সব দিনগুলিতে মামুন কোর্টে উপস্থিত থাকে। লজ্জায় আপনার সামনে যেতে পারে না। একদিন সে বলল, আপনি নাকি খুব কাঁদছিলেন।
বলতে বলতে সেও খুব কাঁদল। আপা, আপনি ওকে কিছু করার সুযোগ দিন। এই মেয়েটির চিঠি পড়তে তার ভালো লাগে, কিন্তু জবাব দিতে ইচ্ছা করে না। বড় আলস্য লাগে। মাঝে মাঝে এমন ক্লান্তি লাগে যে কোর্টে যেতে পর্যন্ত ইচ্ছা করে না। তবু তাকে যেতে হয়। এক কোণে বসে থাকে। সে প্রাণপণ চেষ্টা করে হাই গোপন করতে। কোর্ট থেকে বেরোতে বেরোতে কোনো দিন ৩টা ৩:৩০ বেজে যায়। খিদেয় শরীর কেমন করতে থাকে, কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না। ঝিম ধরা দুপুরে সে রাস্তায় একা একা হাঁটে। হাঁটতে হাঁটতেই কোনো দিন হঠাৎ সুখের কোনো কল্পনা মাথায় চলে আসে। যেন সে রিকশা করে যাচ্ছে। হঠাৎ পথে বাকেরের সঙ্গে দেখা। বাকের তাকে দেখে হাসি মুখে এগিয়ে আসছে। উৎসাহ নিয়ে বাকের বলল, যাচ্ছ কোথায়? মুনা বলল, তা দিয়ে আপনার দরকার কি? না, কোনো দরকার নেই। এমনি জিজ্ঞেস করলাম। বলতে বলতে বাকেরের মুখ একটু যেন বিষণ্ণ হয়ে গেল। মুনা বলল, আপনার কোনো কাজ না থাকলে আসুন তো আমার সঙ্গে, এক জায়গায় যাব। বাকের রিকশায় উঠল। আনন্দে তার চোখ ঝিকমিক করছে। বৃষ্টি শুরু হলো তখন। তারা হুড় তুলল না। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজন এগোচ্ছে। হাওয়ায় মুনার চুল উঠছে। বাকের বলছে, বাতাসটা খুব ফাইন লাগছে তো, বড় ফাইন। মুনার কোনো কল্পনাই দীর্ঘস্থায়ী হয় না। ঝিম ধরা ক্লান্ত আকাশের দিকে তাকিয়ে সে ছোট্ট নিঃশ্বাস ফেলে। আকাশের রং ঘন নীল। সেখানে সোনালি ডানার চিল চক্রাকারে ওড়ে। পরিশিষ্ট ১৯৮২ সালের ১২ জুন হত্যাপরাধে বাকেরের প্রাণদণ্ড দেওয়া হয়। ১৯৮৩ সনের শেষ দিকে তার মার্সি পিটিশন অগ্রাহ্য হয়। বাকেরের মৃত্যুদণ্ড কার্যকর হয় ঢাকা সেন্ট্রাল জেলে ১৯৮৫ সনের ১২ জানুয়ারি, বুধবার ভোর ৫টায়। তার ডেড বডি গ্রহণ করবার জন্যে রোগা লম্বা শ্যামলা মতো যে মেয়েটি ভোররাত থেকে দাঁড়িয়েছিল, তাকে জেলার জিজ্ঞেস করেন, আপনি ডেড বডি নিতে এসেছেন? আপনি মৃতের কে? মেয়েটি শান্ত গলায় বলল, কেউ না, আমি ওর কেউ না।